ক্যাফের সামনে এসে রিক্সা ভাড়া মেটাতে মেটাতে রিনিও পৌঁছে যায় তুর্যর সম্মুখে। এ সময় রিনিকে এখানে দেখে বেশ অবাকই হয় তুর্য। পরিও রিনিকে চিনতে কষ্ট হয় না। ভাড়া মিটিয়ে রিনি তুর্যর কাছে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে, এই মেয়েকে? এক পলক পরির দিকে তাকিয়ে আবার বলে, এই তোমার অফিসে যাওয়া? তুর্য শান্ত স্বরে বলে, চলো ভিতরে গিয়ে কথা বলি। রিনি খেপে গিয়ে বলে, কিসের ভিতরে গিয়ে কথা বলবো? এই মেয়েকে? তুমি ওকে নিয়ে কেন ঘুরছো তুর্য? এবার ধমক দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করতেছো তুমি। না জেনে বুঝে কিছু বলা পছন্দ করি না, সেটা তুমি জানো না? জানি, কিন্তু তোমার যে আরও মেয়ের সাথে সম্পর্ক আছে সেটা জানতাম না। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এখন পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এরপর বলছো কারোর সাথে সম্পর্ক নেই? বাহ, দারুণ বলছো। না, নেই। পাশে কেউ দাঁড়িয়ে থাকা মানে এই নয় যে তার সাথে আমার সম্পর্ক থাকতে হবে। তোমার তো কত ছেলে বন্ধুর সাথে চলাফেরা। আমি কখনো তোমায় কিছু বলেছি নাকি সন্দেহ করেছি? না, করনি, কারণ তুমি জানতে ওরা আমার বন্ধু। তুর্য প্যান্টে পকেট থেকে হাত বের করে হাত নাড়িয়ে বলে, না, জানতাম না। তোমার নিত্য নতুন বন্ধুর কথা আমি জানতাম না। কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটা বোঝাতে চাচ্ছি না জেনে বুঝে কোনো কথা বলবে না, ঠিক আছে? তাহলে তুমি বলো ওকে। ও পরি, পারিবারিক কিছু সমস্যা রয়েছে, তাই দুজনে কথা বলতে ক্যাফেতে এসেছি। রিনি অবাক হয়ে বলে, যার কথা আমায় বলেছিল সেই পরি? বাহ, মেয়েটি পরিবারও ঢুকে গেছে। এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের কথা গিলছিল পরি। বারবার রিনিকে কয়েকটা কথা শোনাতে গিয়েও থেমে গিয়েছে, কিন্তু এই মেয়ের যা স্বভাব, মনে হচ্ছে বেশিক্ষণ চুপ থাকা কষ্টকর হয়ে যাবে। তাই দুজনের কথার মাঝে পড়ি কপালে হাত দিয়ে বলো, মাথা ব্যথা করছে আমার। আপনারা কথা বলেন, আমি গিয়ে কফি খাই। উত্তরে অপেক্ষা না করে পড়ি ভিতরে চলে গেল। পরির কথাগুলো অপমান মতো তীরের মতো বিঁধল রিনির শরীরে। রাগ ক্রমান্বয়ে বেড়ে গেছে। রাগগুলো তুর্যর ওপর ঝেড়ে বলল, দেখলে তুমিও আমাকে কিভাবে অপমান করে গেল? তুর্য অন্যদিকে তাকে বিরক্ত একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রিনির দিকে তাকিয়ে বলে, তোমার সমস্যা কোথায় বলো তো? ওর মাথা ধরেছে, কফি খেতে গেছে তাই। তোমাকে অপমান করলো কিভাবে? ও, এখন তুমি আমার দোষ খুঁজে বেড়াচ্ছ। এটা তোমার স্বভাব, আমার না। তোমার মতো ছেলের সাথে সম্পর্ক জড়ানো আমার ভুল হয়েছে। আজকের পর থেকে আমার সাথে তুমি আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। রিনির কথাগুলো বলে চলে যাওয়া ধরলে তুর্য পিছন থেকে রিনির হাত ধরে বলো, এমন কিছু করো না যার জন্য পরে তোমাকে পস্তাতে হয়। সম্পর্ক হওয়ার পর থেকে কতটুকু সময় তুমি আমায় দিয়েছ? এই পার্টি সেই পার্টি, হ্যাং আউট, ফ্রেন্ডস, আড্ডা, সারাক্ষণ এইসব নিয়েই থেকেছ। নতুন নতুন বন্ধুদের সাথে দেখা করার সময় হলে তোমার কখনো সময় হয় না আমার সাথে দেখা করার। এইসব নিয়ে অভিযোগ করলে কি বলতে? আমি নাকি সো কল্ড বয়ফ্রেন্ডদের মতো লেম অভিযোগ করি? একসময় অভিমানের অভিযোগ করাও ছেড়ে দিলাম, কিন্তু বুঝেছ তুমি কখনো আমার অভিমান? আজও হয়তো তোমাকে এসব কথা কিছুই বলতাম না, কিন্তু মানুষের ধৈর্য বলতে একটা কথা আছে। কিছু একটা হলেই তুমি সম্পর্ক শেষ আর হুমকি দাও। কেন? সম্পর্ক মূল্য শুধু আমি একাই দেব? আমি একাই ভালোবাসি? তাহলে বেশ, তোমার যা করে নাও। করবো না যোগাযোগ, তোমার যেভাবে ভালো লাগে সেভাবেই থাকো। এরপর তুজো রিনির হাতটা ছেড়ে দিয়ে ক্যাফে চলে আসে। পরি তখন টেবিলের ওপর এক হাতে রেখে এবং সেই হাতে মাথা ভর দিয়ে কফি খাচ্ছে। তুর্যকে আসতে দেখে পাশের চেয়ার থেকে ব্যাগটা নিয়ে কোলের ওপর রাখে। তুর্য চেয়ারটা টেনে নিয়ে বসে বড় বড় শ্বাস নেয়। টাই খুলে শার্টে আরও দুটো বোতাম খুলে দেয়। তারপর শার্টের কলার ধরে একটু সরিয়ে দেয়, বাতাসে লাগানোর চেষ্টা আর কি। মাথায় কাত করে তুর্যর কাহিনী দেখছিল পরি। পরিকে এভাবে তাকাতে দেখে তুর্য ধমক দিয়ে বলো, কি দেখছো? পরি ভুরু কুঁচকে বলো, একদম গার্লফ্রেন্ডের রাগ আমার উপর ঝাড়ার চেষ্টা করবেন না। তুর্য কি ভেবে যেন হেসে ফেলে। এতে পরি ভুরু দুটো আরও কুঞ্চিত করে বলে, ভূতের ভর করেছে? না, পরিতে ভর করেছে। আমি এখন ভর করলাম। হুশ যাও, সত্যিকারের পরির কথা বলছি। পরি ভেঙচি দিয়ে বলো, ঠং। তুর্য
আরেকটা কফি অর্ডার দিয়ে পরীর উদ্দেশ্য বলে, আচ্ছা তারপর এখন কি করা যায় বলো? কোন বিষয়? যেসব নিয়ে দু পরিবারের ঝামেলা তো আমায় নিয়ে। আব্বু নতুন বাড়ি খুঁজছে, পেলেই চলে যাবে। তুমি চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হয়তো হবে না, তবে আব্বু আম্মু এই বাসায় থাকবে না। তুর্য ঠাট্টা করে বলে, ভাগ্যিস তোমার সাথে আমার রিলেশন নেই। এই কথা বললেন কেন? বললাম কারণ তাহলে বিয়ে হওয়া মুশকিল হয়ে যেত, কোনো পরিবারই মেনে নিত না। তুর্য একাই হাসতে থাকে। পরি চুপ করে শুধু তাকিয়ে থাকে, মনে মনে ভাবে এই সম্পর্ক তো প্রথম থেকেই অসম্ভব ছিল, এখন আরও অসম্ভব হয়ে গেছে। এই সম্পর্কের কথা ভাবা আর আকাশ কুসুম কল্পনা করা একই কথা। হঠাৎ হঠাৎ সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হয়। কেন যে ওদের চোখে পড়েছিল। উফ। পরীকে নিশ্চুপ থাকতে দেখে তুর্য বলেন, পরি প্রান্তকে তুমি ভালোবাসো? না, সোজা সাপটা উত্তর দেয় পরি। তুর্য ক্ষণকাল চুপ থেকে বলেন, তিথির বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত। কখন কি করে বসে বুঝতেছি না। পাগলামি করে তো লাভ নেই। প্রান্ত তিথিকে না চাইলে কি জোর করে করতে পারবে প্রান্তর উপর? তুর্য একটু নড়ে চড়ে বসে বলে, আচ্ছা তুমি কাউকে ভালোবাসো না? পরি একটু ভীতগ্রস্ত হয়ে বলো, কেন? তুর্য টেবিলের উপর হাত চাপড়ে বলে, তাহলে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম। তখন তো প্রান্ত তোমাকে ভালোবাসলেও কোনো ফায়দা হতো না, ল্যাটা চুকে যেত। তাহলে পরি একটা গোপন নিঃশ্বাস ত্যাগ করে মনে মনে বলো, গাধা, তাহলে তুই বিয়ে করে নে। কিন্তু মুখে বলে সেটা হওয়ার নয়। তুচ্ছ আফসোসের স্বরে বলে, আচ্ছা দেখা যাক কি হয়। আবারও আমি ক্ষমা চাইছি পরি, মায়ের ব্যবহারের জন্য। বারবার ক্ষমা চাইতে হবে না, আমার নিজেকে ছোট মনে হয়। তুচ্ছ হালকা হেসে বলো, তাহলে চলো এখন উঠি। ঠিক আছে। পরীরা নতুন বাড়িতে উঠেছে আজ 2 দিন। এই 2 দিনে একদিনও পরি তুর্যর সাথে কোনো দেখা বা কথা হয়নি। তবে প্রান্তর সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার। প্রতিবারই পরি প্রান্তকে এড়িয়ে গেছে। কথা বলা তো দূরে থাক, মুখের দিকে ফিরেও তাকায়নি। কাল সকালে ফ্লাইটে পরি বড় ভাই পিয়ম আসবে বিদেশ থেকে। এই কারণে বাড়িতে একটা খুশির আমেজ চলে এসেছে। আগে সব খারাপ ঘটনা ভুলতে গিয়ে রেহানা বেগম সব কিছু জোগাড় করে রাখছে। ভোরে উঠে রান্না করতেই হবে। কলেজ থেকে পরীকে নিয়ে ছুটিতে নিয়েছে রেহানা বেগম। কতদিন বাদে ভাই আসবে বাড়িতে, সেই খুশিতে পরি নিজেও গদগদ। ভাই দেশে ফিরবে মানে এত এত চকলেট আর গিফট নিয়ে আসবে। পরি অনলাইনে গিয়ে বেশ কিছুক্ষণ ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে, খুনসুটি করে। ভাই বোনের সম্পর্ক দুনিয়ার অন্যতম সুন্দর সম্পর্ক। ভাইয়ের সাথে কথা শেষ করে পরি ঘুমিয়ে পড়ে। তখন রাত ছিল 11টা। ভোরের আজান কানে আসতেই রেহেনা বেগম ডাকাডাকি শুরু করেন। পরি অনেকক্ষণ বালিশ দিয়ে মাথা ঢেকে শুয়ে থাকে, তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। হাই তুলতে তুলতে উঠে গিয়ে দরজা খুলে বলো, আসি। ফজরের নামাজ খুব একটা পড়া হয় না পরির। আলসেমিতে জেগে ধরে। বাকি ওয়াক্ত নামাজগুলো তেমন কামাই দেয় না। আজ যখন উঠেছে তখন নামাজটা পড়ে নেবে বলেই ভাবে। গোসল সেরে উজু করে নামাজ আদায় করে নেন। এরপর মাকে সাহায্য করার জন্য রান্নাঘরের দিকে পা বাড়ান। মনটা এখনও অন্যরকম ফ্রেশ লাগছে। তাই পরি সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সব আলসামি বাদ দিয়ে ফজরের নামাজ আদায় করব। নিজেকে ভীষণ হালকা মনে হয়। ভোরের আলো ফুটে সূর্য দেখে মিলিয়েছে। রান্নার সব গোছগাছ করে দিয়ে পরি সব রুমের বিছানা চাদর বালিশের কাবার পাল্টে ফেলে। জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দিতেই দক্ষিণা বিশুদ্ধ বাতাস পরিদের প্লাবিত করে দিয়ে যায়। শরীরটা শিরশির করে ওঠে। সূর্যের মৃদু মিষ্টি আলোর পরি মুখ ছেয়ে যায়। পরি চটজলদি রুমে গুছিয়ে নেয়। মায়ের রান্না প্রায় শেষের দিকে। এদিকে পরির ঘুমের টুলটুল অবস্থা, চোখ ভেঙে ঘুম আসছে। বাবা এয়ারপোর্টে গেছে ভাইকে আনতে, মা রান্নাঘরে ব্যস্ত। এই সুযোগে সোফায় শুয়ে একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। চোখটা প্রায় লেগে আসছিল ভাব, তখনই মায়ের বিকট চিৎকার শোনা যায়। রেহেনা বেগম দাঁতে দাঁত চেপে বলে, তোর ফোন বাজছে কখন থেকে, আর তুই এখানে কুমিরের মতো ঘুমাচ্ছিস?
পরি ঢুলতে ঢুলতে নিজের রুমে যায়। ফোনে হাত দিয়ে দেখে বাবার কল। পরির কল ব্যাক করে বলে, হ্যালো। ওপাশ থেকে পিয়ম বলে, কিরে সাতচুনি, এখনও ঘুমাস? পিয়মের কণ্ঠস্বর শুনে পরির সব ঘুম উদাও হয়ে যায়। আনন্দে বিগলিত হয়ে বলে, ভাইয়া চলে এসেছো তুমি? হ্যাঁ রে পাগলি, এখন গাড়িতে আছি। আব্বু বলল বাড়ি কাছাকাছি নাকি এসে পড়েছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। আর আমার গিফট এনেছো তো? পিয়ম হেসে বলে, এনেছি। পরি ফোন রেখে নাচতে নাচতে মাকে গিয়ে খবরটা দেয়। খুশিতে রেহানা বেগম আত্মহারা। মা মেয়ের অপেক্ষা প্রহর যেন শেষ হচ্ছে না। রেহানা বেগম একটু পরপরই দরজার কাছে যাচ্ছে, আবার ড্রয়িং রুমে আসছে। পরি সময় পার করতে ফেসবুকে লগ ইন করে। পরপর 4টা ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশন আসে। এর মধ্যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে পরি ভারী অবাক হয়। তুর্য অ্যাড পাঠিয়েছে। একসেপ্ট করতে নাকি করবে না ভাবছে পরি। নিশ্চয় কোনো দরকারে হয়তো অ্যাড দিয়েছে। পরি প্রোফাইল পিকচারটা আরেকবার দেখে, তারপর ব্যাকে গিয়ে কনফার্ম ক্লিক করতে যাবে, তখনই কলিং বেল বাজে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা আর হয় না। ভাইয়া এসেছে বলে ফোনটা সোফার উপর রেখে দৌড়ে দরজার কাছে যায়। ততক্ষণে রেহানা বেগম দরজা খুলে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। চোখের কোণে পানি স্পষ্ট। পিয়ম মাকে ছেড়ে পরীকে জড়িয়ে ধরে বলে, ভালো আছিস পাগলি? অনেক ভালো আছি ভাইয়া। পিয়ম পরীকে ছেড়ে দেওয়ার পরই বাবার পাশে দাঁড়ানো লাকেসে হাতে আরেকটা সুদর্শন ছেলেকে নজরে পড়ে। পরীর ভাইয়ের দিকে তাকিয়ে পিয়ম মিষ্টি হেসে বলে, আমার সাথে কয়েকদিন এখানে থাকবেও আমার বন্ধু সাদাফ। পিয়ম আর সাদাফ ফ্রেশ হয়ে খেতে বসেছে, সাথে বাবাও খেতে বসেছে। মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এদিকে পরীর মনটা আনচান করছে দেখার জন্য ভাইয়া কি গিফট নিয়ে এসেছে। ধৈর্য ধরে রাখতে না পেরে ড্রয়িং রুমে রাখা লাগেজটা খুলে একে একে সব বের করে থাকে। গিফট দেখে পরি অবাক। ছোট মেয়ে বাচ্চার কাপড়, সাথে অনেকগুলো চকলেট, খেলনা, কিছু কসমেটিক ও 5টা শাড়ি আছে। পরি ছোট্ট মাথায় বিষয়টা খোলাসা হচ্ছে না। ভাই কি গোপনে বিয়ে করলো? মেয়ে আছে নাকি একটা? নিজেকে আরও প্রশ্ন না করে পরি গোটা দুয়েক জামা নিয়ে ডাইনিং রুমে যায়। কাপড়গুলো দেখে ভাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, ভাইয়া এগুলো কি? বাচ্চাদের কাপড় কেন নিয়ে এসেছো তুমি? উপস্থিত সকলে পরির দিকে তাকায়। সাদাব হেসে বলে, তুমি বোধহয় ভুল করে পিয়মের লাকেজ খুলতে গিয়ে আমার লাকেজ খুলে ফেলেছে। এগুলো আমার মেয়ের কাপড়। পরি লজ্জায় মুখটা নিচু করে ফেলে। আমতা আমতা করে বলে, সরি, আমি সত্যি বুঝতে পারিনি। সাদাব হেসে উত্তর দেয়, আরে সমস্যা নেই। পরি কাপড়গুলো নিয়ে আবারও ড্রয়িং রুমে চলে যায়। কাপড়গুলো ভাঁজ করে সাদাবের লাকেজে রেখে দেয় আর মনে মনে ভাবে, লোকটা বিবাহিত, আবার একটা মেয়েও আছে, বোঝা যায় না দেখলে। আজকালকার ছেলেরা এত ইয়াং কিভাবে থাকে আল্লাহ মামুল। সাদাবের লাকেজটা সাইডে রেখে পরি প্রিয়মের লাকেজ খুলে। পরির জন্য অনেকগুলো ড্রেস, চকলেট, বাবা মায়ের জন্য জামা কাপড় এনেছে। সবগুলো দেখতে দেখতে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। সাদাব আর প্রিয়ম ড্রয়িং রুমে এসে সোফায় বসে। পরি ফ্লোরে বসে সব দেখছিল। ভাইকে দেখে খুশিতে গদগদ হয়ে বলে, ভাইয়া তোকে এতগুলো হামি বলে একটা ফ্লাইং কিস ছুড়ে দিই পিয়মের দিক। উপস্থিত পিয়ম আর সাদাফ দুজনেই হাসে। সাদাফের উচ্চ হাসিতে পরিবেশ লজ্জা পায়। সাদাফ হাসতে হাসতে বলে, তুমি একদম আমার পরীর মতো। তুমি একদম আমার পরীর মতন। কথাটা শুনি চকিত তাকায় সাদাফের দিকে। পরীর চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। তা দেখে পিয়ম বলে, শুধু তাই নয়, ওর বউয়ের নামও পরি। পরি অবাক হয়ে বলে, সত্যি? ওরে বে? সাদাফ বলে, হ্যাঁ, অনেক মিল আছে চেহারায়, তবে তুমি স্লিম আর ও এখন একটু মোটা হয়ে গেছে। আগে তোমার মতোই স্লিম ছিল। পরি উৎসাহিত হয়ে বলে, কই কই ছবি নেই, প্লিজ ছবি দেখান, 1 মিনিট বলে সাদা পকেট থেকে ফোন বের করে। পরি ফ্লোর থেকে উঠে পিয়মের পাশে গিয়ে বসে। সাদাব গ্যালারি থেকে ছবি বের করে পরির দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আমার মেয়ে আয়ত্রী, সামনে পরি ছবি আসছে দেখে। পরি ফোনটা হাতে নিয়ে আয়ত্রীর ছবি দেখে বলে, মাশাল্লাহ, খুব সুন্দর, ওকে দেখতে আমার মতো লাগছে বলে ফিক করে হেসে দেয় পরি। সাফাত হেসে বলে,
কারণ ওর মা আর তুমি দেখতে অনেকটা একই রকম। আয়ত্রী ওর মায়ের মতো হয়েছে, যেমন দুষ্ট তেমনি ভালোবাসার ডিব্বা। পরি এক এক করে ছবি পাল্টায়। আয়ত্রীর ছবির পর পরীর ছবি আসে। ছবিটা দেখে পরি হা করে তাকিয়ে থাকে। একদম অবিকল চেহারা, বয়সটা সেম হলেও আর ওই পরি সিলিম হলেই দুজনকে পাল্টানো যেত। পরি ছবি দেখতে দেখতে বলে, কি ভাগ্য আমার, আমার টুইন দেখতে পেলাম, আবার নামও এক। আমার তো ইচ্ছে করছে সামনে থেকে দেখতে। ইনশাল্লাহ একদিন দেখা করিয়ে দেব। আচ্ছা পরি আপু, এখন কোথায়? বলে। পরি ফিক করে হেসে দিয়ে বলে, এখনও ভাবিনি নিজের নামে কাউকে আপু বলে ডাকতে হবে। পরি হাসির সাথে প্রিয় মা সাফাত দুজনেই হাসে। সাদাব বলে, পরি আয়ত্রীকে নিয়ে ওর বাবার বাড়ি এসেছে রাগ করে, তাই তো কুমিল্লায় না গিয়ে ঢাকা এসেছি। রাগ করেছে কেন? আরও 2 মাস আগে আসার কথা থাকলেও আসতে পারিনি তাই। ও আচ্ছা। ছবি দেখা শেষ করে পরি ফোনটা সাদাবের দিকে এগিয়ে দিয়ে বলো, অবশ্যই একদিন পরি আপুকে সাথে করে দেখা করিয়ে দেবেন প্লিজ। ঠিক আছে, দেব। তারপর পরি চকলেটগুলো আর নিজের ফোনটা নিয়ে রুমে চলে যায়। পরি চলে যাওয়ার পর সাফাত বলে, বিকেলে আমি বের হব একটু। কোথায় যাবি? পরির বাসায়। আচ্ছা ঠিক আছে, এখন একটু রেস্ট নিবি, চল। পরি রুমে গিয়ে চকলেট খাওয়া ব্যস্ত হয়ে পড়ে। হুট করে মনে পড়ে তুর্যর কথা। সাথে সাথে ফেসবুকে গিয়ে তুর্যর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মিনিট 2 পর তুর্য মেসেজ আসে, আমাকে কি তোমার খাটো মনে হয়? পরি মেসেজটা দেখে চোখ পিটপিট করে বিড়বিড় করে বলো, এটা কেমন মেসেজ? পরি মেসেজ পাঠালো, মানে? তুর্য রিপ্লাই, মানে কি আবার? সেই যে রাতে রিকোয়েস্ট পাঠিয়েছি আর তুমি এখন অ্যাকসেপ্ট করলে। ঝুলিয়ে রেখে লম্বা বানাতে চেয়েছিলে, তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। অনেক কিছু কি? এত প্রশ্ন করো কেন তুমি? আচ্ছা করলাম না, তোমার ফোন নাম্বারটা দাও। আনন্দে পরিমন পুলকিত হয়ে ওঠে। বেটাটা মনে হয় প্রেমে পড়েছে। আনন্দে লুকিয়ে পরি ভাব নিয়ে মেসেজ দিল, কেন? নাম্বার দিয়ে কি করবেন? তুর্য রাগ ইমোজি দিয়ে মেসেজ পাঠালো, কাগজে লিখে পানিতে ভিজিয়ে তারপর খাবো। মেসেজ দেখে পরি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায়। ওদিকে তুর্য আবার মেসেজ পাঠায়, কি হলো দাও। পরি আর দুষ্টুমি না করে নাম্বারটা টেক্সট করে দিয়ে দেয়। তুর্য মেসেজটা সেন্ড করে তখনই পরীকে কল দেয়। আননোন নাম্বার হলেও পরি বুঝতে অসুবিধা হয় না এটা তুর্যর নাম্বার। পরি গলাটা খাকিয়ে করে পরিষ্কার করে ফোন রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে তুর্য সালামের উত্তর দিয়ে বলে, নাম্বার চাইছি বলে এত ভাব দেখাও কেন? কই ভাব দেখালাম? দেখাচ্ছ প্রেমের আলাপ করার জন্য নাম্বারটা নিইনি, আমি বুঝেছি। পরি বিড়বিড় করে বলে, তুই যে শালা আনরোমান্টিক সেটা আমি জানি। তুর্য ধমক দিয়ে বলে, বিড়বিড় করে বলল কেন? জোরে বলো। আপনার কানে সমস্যা। কি বলে? আমার কানে সমস্যা? আপনি কি আমায় ধমকাধমকি করার জন্য ফোন দিয়েছেন? ঝগড়া করার আর কেউ নেই? তোমার কি ধারণা আমি শুধু ঝগড়া করি? ঠিক তাই, ভুল যে কারণে ফোন দিয়েছি শোনো। শুনছি সম্ভবত প্রান্ত ওর পরিবার নিয়ে আজ তোমার বাসায় যাবে। পরি অবাক হয়ে বলে, কেন? কেন আবার কি? পরিবার নিয়ে কোনো ছেলে কোনো মেয়ের বাসায় কেন যায়? বুঝো না তুমি? না বুঝি না। আপনি যখন এত বোঝেন তো ভনিতা না করে পরিষ্কার করে বললেই তো পারেন। আমি কি ভনিতা করেছি? করেন না নাকি? ধুর, আমার হাতে এত সময় নেই, তাড়াতাড়ি কথা শেষ করতে হবে। তো করুন। পাশ থেকে গার্লফ্রেন্ড কি খোঁচাচ্ছে? শ্যাট আপ। আরে এটা তো আমার ডায়লগ। উফ, একটু চুপ করো তো তুমি, আর সিরিয়াস হয়ে আমার কথা শোনো। আচ্ছা, প্রান্তর বিয়ের প্রস্তাব নিয়ে যাবে বলে কি? হ্যাঁ আসুক। আসলে কি আমি নাচতে নাচতে রাজি হয়ে যাব নাকি? যদি তোমার পরিবার রাজি হয়, আমার মতো ও ইচ্ছের বিরুদ্ধে তো আর বিয়ে দিতে পারবে না। তুর্য করুণ স্বরে বলল, প্লিজ তুমি প্রান্তকে বিয়ে করো না। করুণ স্বরে বলা কথাটা পরির বুকে গিয়ে লাগলো। কথাটি ভালোবাসা আবেগ মিশ্রিত কথাটা তো ভাবতে মনটা চঞ্চল হয়ে ওঠে। ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। লজ্জানুভূতি নিয়ে শুয়ে একটা বালিশ দিয়ে বুকের সাথে চেপে ধরে। ঠোঁট কামড়ে মিটিমিটি হাসতে থাকে। ওপাশ থেকে তুর্য বলে, পরি শুনতে পাচ্ছ আমার কথা? প্লিজ প্রান্তকে বিয়ে করো না, তাহলে তিথি মারা যাবে। শেষের বাক্য শুনে পরি হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বালিশটা দেয়ালে ছুঁড়ে মেরে উঠে বসে। নিজের প্রতি
রাগ হচ্ছে এখন। আগে বোঝা উচিত ছিল যে আনরোমান্টিক মানুষটা এত ভালোবাসা মিশ্রিত কথাটি যখন বলেছে তখন নিশ্চয় কোনো কারণ আছে। বোনের কষ্টকে রোধ করার জন্যই যে তার এত প্রচেষ্টা সেটা বোঝার আর বাকি নেই। আরে গাধা, আমি কি নাচতেছি নাকি প্রান্তকে বিয়ে করার জন্য? আমি তো প্রান্তকে নিয়ে ভাবিনি, কিন্তু তুই তো শালা আমার ভালোবাসাটা দেখিস না। তা দেখবি কেন? যে কষ্ট দেয় তার ভালোবাসা দেখিস। দেখিস না শুধু এই হাবলাপরি ভালোবাসা। তোর কপালে বউ নাই দেখিস বেটা বজ্জাত। পরীকে আবারও চুপ থাকতে দেখে তুর্য মেজাজ দেখে বলে, আরে মেয়ে বোবা হয়ে গেলে নাকি তুমি? পরী লম্বা শ্বাস নিয়ে বলো, ঠিক আছে এখন রাখছি। আর এক মুহূর্ত অপেক্ষা না করে পরী কল কেটে দেয়। মনটা খারাপ হয়ে যায়। আধ খাওয়া চকলেটটা টেবিলের উপর রেখে ছাদে চলে যায় পরী। ভালোবাসার অনুভূতিগুলো এমন কেন? শুধু কষ্ট আর কষ্ট।